নানা গল্পের মেলায় আজকে পাঠ করে শোনাব বুদ্ধদেব গুহর লেখা বাবলি, ষষ্ঠ পর্ব। অভি হাসছিল, কথা বলছিল না। বাবলিও হাসছিল। বলল, কি, অত হাসার কি হয়েছে? অভি বলল, না, এখন তো দেখছি বাংলা সাহিত্যের নায়িকা হতে কোনো বাধা নেই আপনার। মানে? ভুরু তুলে বাবলি জিজ্ঞেস করল। অভি হেসে বলল, এর মধ্যেই ভুলে গেলেন? আপনি বলেছিলেন বাঙালি লেখকদের উপর আপনার ভীষণ রাগ, কারণ নায়িকা মাত্রই ফিগার ভালো হয়, দারুণ সুন্দরী হয়। এখন কিন্তু কোনো নিন্দুকও আপনার ফিগার ভালো নয় এ কথা বলবে না। বাবলি বলল, কি এখানেই দাঁড়িয়ে থাকা হবে, না ভেতরে যাওয়া হবে? আপনার কথা শুনে মনে হচ্ছে আপনিই যেন কোনো সাহিত্যিক কি কবি, মানে আগে ছিলেন না, এখন হয়ে গেছেন। অভি বাবলির পাশে পাশে সিঁড়ি দিয়ে উঠতে উঠতে বলল, মনে মনে সকলেই কবি, কারো কবিত্ব মনেই থাকে, আর কারো বা কাগজে। তফাৎ কি? আমি জানি না। তারপর বলল, এরকম দুদিনের হ্যারিকেন ট্যুরে আসার কি মানে হয়? আপনার জন্যে আমি দুদিন ছুটি নিয়েছিলাম। আপনি জানেন, আমার দুটো দিনের ক্যাজুয়াল লিভ নষ্ট করলেন তো আপনি। অভি অবাক হয়ে তাকালো। তারপর ব্যথিত চোখ তুলে বলল, সরি, সত্যিই তো, ভেরি সরি। তবে কিছুই কি নষ্ট হয় বলে আপনি বিশ্বাস করেন? আমি কিন্তু করি না। কিছুই নষ্ট হয় না, সবই প্রাপ্তির ঘরে জমা পড়ে, জমা থাকে। কি থাকে না? আমিও তো জানি না। বাবলি বলল, অন্যদিকে মুখ ঘুরিয়ে। বসবার ঘরে গিয়ে বসলো ওরা। বাবলি বলল, কি খাবেন বলুন? অভি বলল, কিছু না। আপনার কি ধারণা কিছু খাওয়ার জন্যে অন্য লোকের কাছে মিথ্যে কথা বলে আমি দৌড়ে এলাম এখানে? বাবলি মুখ তুলে বলল, তবে কেন এলেন? শুধুই কর্তব্য করতে? বাবলির উজ্জ্বল কালো চোখ দুটি, তীক্ষ্ণ নাক, উঁচু হয়ে থাকা কণ্ঠ আর হাড় দুটো, রোদে লাগা বুক, বুকের পেল্ব ভাঁজটি সমস্ত এক ঝলকে অভির চোখে ভেসে উঠল। অভি চোখ নামিয়ে নিল। বলল, না, আসতে ভালো লাগলো, তাই এলাম। শুধু একজনের সামনে অনেকক্ষণ অনেকক্ষণ চুপ করে বসে থাকবো বলে চলে এলাম। তারপর বলল, এসে অন্যায় করেছি? বাবলি মুখ নামিয়ে নিল, কথা বলল না। দুজনেই কথা বলল না। দেওয়ালের মিউজিক্যাল ঘড়িটা টুংটাং আওয়াজ করে 7টা বাজালো। বাবলি বলল, সত্যিই কিছু খাবেন না? না, অভি বলল। তারপর বলল, ভাবতেই ভালো লাগছে, আপনি ছোটবেলা থেকে এ বাড়িতে বড় হয়েছেন, খেলেছেন, দুষ্টুমি করেছেন, স্লেট পেন্সিলে অঙ্ক করেছেন। তারপর? তারপর কি? বাবলি চোখ তুলে বলল, তারপর একদিন ফ্রক ছেড়ে শাড়ি পরেছেন। তারপরেই হঠাৎ আজকের সন্ধেয় এমন আশ্চর্য রহস্যময় একজন মেয়ে হয়ে আমার সামনে বসে আছেন। ভাবতেই দারুণ লাগছে। বলেই উঠে দাঁড়িয়ে অভি বলল, চলুন আপনার ঘর দেখব। বাবলি খুব খুশি হলো, লজ্জাও পেল। আজ অব্দি অন্য কেউ, অন্য কোনো পুরুষ, অভির মতো পুরুষ বাবলি সম্বন্ধে এত উৎসাহ দেখায়নি। ঘরে ঢুকেই বাবলি বলল, এই যে আমার মা বাবার বিয়ের ছবি। মাকে আমি কখনো দেখিনি, ফটোতে ছাড়া। অভি অনেকক্ষণ মনোযোগ সহকারে ছবিটি দেখল। তারপর বলল, আপনার মুখ ঠিক আপনার মায়ের মতো। বাবলি হাসল, বলল, হ্যাঁ বাবা তাই বলেন। পরক্ষণেই অভি থমকে দাঁড়ালো অন্যদিকের দেওয়ালে তাকিয়ে। আঙুল দিয়ে দেখিয়ে বলল, ওইটি কার ছবি? কে? বাবলি লজ্জায় মাটির সঙ্গে মিশে গেল। দেওয়ালে খুব বড় করে এনলার্জ করা বাবলির 4 বছর বয়সের একটা ছবি। ন্যাড়া মাথা, ফোকলা দাঁত, ইজার আর নিমা পরে হাসছে। এ ছবিটা যে এতদিন এত বছর দেওয়ালের এ কোণটায় টাঙানো ছিল, এতদিন এ ঘরে থাকা সত্ত্বেও যে ছবিটাকে বাবলি কখনো আবিষ্কার করেনি, আজ অভির চোখ দিয়ে তাকে সেই ছোট্ট ন্যাড়ামুন্ডি বাবলিকে হঠাৎ আবিষ্কার করে ও নিজেই ভীষণ লজ্জিত হলো। অভি খুব জোরে হেসে উঠল, বলল, হাউ সুইট, কি দারুণ! সুষ্টুনি মুষ্টুনি নিজের আপনি ছোটবেলায়, রীতিমতো কার্লি, আদর করে দিতে ইচ্ছে করছে। বাবলির কানের লতি দুটো লজ্জায় লাল হয়ে গেল। ও মুখ নামিয়ে নিল। এ ঘরে অভিকে নিয়ে আসার জন্য নিজেকে মনে মনে ধিক্কার দিল। অভি ওর দিকে চেয়ে বলল, কি হলো, আপনি এখনো দারুণ কার্লি। এখনো নিশ্চয়ই অনেকেরই আপনাকে আদর করতে ইচ্ছে করে।
ঠিক এমন সময় কিষান সিং ওর নোংরা দুর্গন্ধ পায়জামার গেঞ্জিটা পরে একটা ছাল ছাড়ানো মুরগির গলা ধরে ঝুলিয়ে নিয়ে বাবলির ঘরে ঢুকলো। তারপর অভির প্রতি বিন্দুমাত্র ইন্টারেস্ট না দেখিয়ে বাবলিকে শুধলো, পুরা বানায় গা। রাগে বাবলির গা জ্বলে গেল। কিষান সিং এর এত জামা কাপড় আছে, কিন্তু সেসব বাইরে বেরোবার জন্য। রান্না করার সময় ও মরে গেলেও পরিষ্কার জামা কাপড় পরবে না। বাবলি তাড়াতাড়ি বিরক্তির সঙ্গে বলল, হ্যাঁ আভি যাও। কিষান সিং চলে যেতেই অভি বলল, আপনি এত আপসেট হয়ে পড়লেন কেন? নোংরা জামা কাপড় না হলে রান্নার স্বাদ ভালো হয় না। দিল্লির মেয়ে আর জানেন না যে যে ফুচকাওয়ালা আর ভেলপুরিওয়ালার দাদ নেই, নোংরা গামছা নেই, তার কাছে কেউ যায় না, কেউ খায় না। বাবলি মুখ সিটকালো, বলল, ইস আপনি ভীষণ খারাপ। তারপর ওরা দুজনেই বারান্দায় এলো। অভি বলল, এখানে বসতে পারি? ভীষণ প্লেজেন্ট বারান্দাটা, দারুণ দৃশ্য কিন্তু না এখান থেকে? বাবলি বলল, হ্যাঁ। তারপর অভি বেতের চেয়ার টেনে বসবার পর বাবলি শুধল, বাতি জ্বালিয়ে দেব? অভি বলল, না থাক, অন্ধকারই ভালো লাগছে। রাস্তার লাইট পোস্টে লাগানো মার্কারি ভেপার ল্যাম্পটা থেকে একটা ফিকে নীলচে বেগুনে আলো এসে বারান্দায় পড়ছিল। অভি বাইরের দিকে চেয়েছিল। দূরে গাছপালা আর পোড়া পুরনো দুর্গগুলোর ধ্বংসাবশেষগুলো আধো অন্ধকারে মাথা উঁচিয়েছিল। বাবলিও বাইরে চেয়েছিল। মাঝে মাঝে দুজনে দুজনের দিকে মুখ ফেরাচ্ছিল। তারপর চোখাচোখি হতেই দুজনেই মুখ ঘুরিয়ে নিচ্ছিল। কেন যে তা ওরা কেউ জানে না। কেউই কোনো কথা বলছিল না এই মুহূর্তে, অথচ একটু আগেই দুজনেই কত প্রগল্ভ আলোচনা করেছিল, বলেছিল কত অর্থহীন ছেলে মানুষই কথা। এখন ওরা দুজনেই বোবা হয়ে বসেছিল। ওরা কতক্ষণ ওভাবে বসেছিল বাবলির মনে নেই। অনেকক্ষণ পর অভি বলল, কি করবেন ঠিক করেছেন? কিসের? বাবলি বলল, জীবনের। চাকরিতে তো ঢুকলেন, এরপর কি প্ল্যান আপনার? কিছু কি ঠিক করেছেন? বাবলি বলল, কিছুই ঠিক করিনি, চাকরিটাও যে করব এমনও মনস্থির করিনি। অভি অবাক হলো, বলল, সে কি? আইআরএস হলেন, ট্রেনিং নিলেন, জয়েন করলেন, আর চাকরি করবেন না কেন? বলিনি তো করব না, বলেছি করবই যে এমন এখনো ঠিক করিনি। তারপরই বলল, উইমেন্স লিভ সম্বন্ধে আপনার কি মতামত? আপনি কি মনে করেন মেয়েরা স্বাবলম্বী হলে, নিজেরা আয় করলেই তাদের পক্ষে স্বাধীন থাকা সম্ভব, তাদের নিজেদের ইচ্ছা মতন চলাফেরা করা সম্ভব? অভি অবাক হলো, বলল, এ তো আপনার নিজস্ব মতামতের ব্যাপার। কোনো পুরুষের মতামতের ওপর কোনো মেয়ে তার স্বাধীনতার প্রকৃতি নিশ্চয়ই ঠিক করে না। তবে উপার্জনের সঙ্গে কিছু স্বাধীনতা তো থাকেই, এ কথা অস্বীকার করার উপায় দেখি না। বাবলি বলল, জানি না, আমি হয়তো সেকেলে, অথবা অন্যভাবে বলতে গেলে বলতে হয় আমি হয়তো ফুল অব কন্ট্রাডিকশনস। আমার কিন্তু মনে হয় যে মেয়েদের স্বাধীনতাটা পার্কে অথবা রাস্তায় লড়াই করে বা মাসান্তে কিছু টাকা রোজগার করে পাওয়ার নয়, কারণ সে ব্যাপারটা একটা সমষ্টিগত পাওয়া। কিন্তু জীবনে সমষ্টির দাম কতটুকু? বুঝতাম মেয়েরা যদি বিয়ে করত, অন্য অনেক দেশের মেয়েদের মতো জাস্ট লিভ ইন টুগেদার করত, আজ এর সঙ্গে কাল ওর সঙ্গে, তারপর এমনই করে সঙ্গীর পর সঙ্গীর সঙ্গে, তাহলে বুঝতাম যারা সে জীবনে বিশ্বাস করে আমি তাদের দলে নেই। আমি ছোটবেলা থেকেই ঘরের স্বপ্ন দেখেছিলাম, সুন্দর একটি থাকার জায়গা, এমন একজন স্বামী যে সব দিক দিয়ে আমার চেয়ে ভালো, সব দিক দিয়ে বড়, যাকে আমার সম্মান করতে একটু দ্বিধা থাকবে না। অভি বলে উঠছিল, আর ছেলে মেয়ে? বাবলিও সপ্রতিভতার সঙ্গে বলছিল, কমপক্ষে 3টে ছেলে মেয়ে, ঘর ভর্তি কাজ, স্বামীর কাজ, বাচ্চাদের কাজ, এই নিয়েই আমি খুশি থাকব। এবং আমার স্বামীও আমার মধ্যে নিশ্চয়ই সম্মান করার মতো কিছু দেখবেন, আশা করি দেখবেন। তাহলেই আমি যে স্বাধীনতায় বিশ্বাসী, সে স্বাধীনতা পাবো বলে আমি মনে করি। অভি অনেকক্ষণ চুপ করে থাকলো। বাবলি হেসে বলল, কি, আমার লম্বা বক্তৃতা শুনে আপনি ঘুমিয়ে পড়লেন? অভি বলল, ঘুমিয়ে পড়িনি, ভাবছি। আপনি তাহলে আপনার মতামত ঘরের জন্যে, মনোমতো স্বামীর জন্যে এমন চাকরিটাও ছাড়তে রাজি? আশ্চর্য, আজকাল এমন দেখা যায় না, শোনা যায় না বড়।
বাবলি হাসল, বলল, হ্যাঁ, ভারত সরকারের চাকরির চেয়ে আমি আমার স্বামীর চাকরি করা অনেক ভালো বলে মনে করি। তারপরই বলল, অ্যান্ড্রে মোরো আর লেখা একটা বই আছে, দ্য আর্ট অফ লিভিং, পড়েছেন? অভি বলল, না। যেখানে এক জায়গায় উনি বলেছেন যে ম্যাগনিচিউড কোনো ব্যাপারই না, যে কোনো পারফেক্ট জিনিসই পারফেক্ট। একজন গৃহিণী তার গৃহিণীপনায়, তার ভালোবাসায়, তার সহনশীলতায়, তার বুদ্ধিতে যদি তার ছোট্ট সংসারকে সুষ্ঠুভাবে চালিত করতে পারে, তবে তার কর্তৃত্বের মধ্যে আর যে জননেতা কোনো বিরাট দেশের সমস্ত ক্রিয়াকলাপ কৃতিত্বের সঙ্গে এবং সুষ্ঠুভাবে পরিচালনা করেন, তার মধ্যে কৃতিত্বের মাত্রার কোনো তারতম্য নেই। দেশ চালানোর মতো ছোট্ট সংসার সুন্দরভাবে চালানো একই রকম কৃতিত্ব। আমি সেই কৃতিত্বকে অনেক বড় বলে মনে করি। তবে জানি না মনোমতো ঘর, মনোমতো স্বামী পাবো কিনা। মনোমতো স্বামী না পেলে বিয়ে করাও হবে না, চাকরি ছাড়ার কথাও ওঠে না। অভি হাসল, বলল, আপনার যোগ্য ছেলে কি ভারতবর্ষে আছে? বাবলি হাসল, বলল, ঠাট্টা করছেন বুঝি? অভি গম্ভীর গলায় বলল, ঠাট্টা করছি বলে মনে হলো বুঝি আপনার? বাবলি বলল, তাই তো। আমি কি আমার যোগ্যতা কতটুকু, আমার রূপগুণের বাহার কতখানি, তা আমার নিজের তো অজানা নেই। আমি অত্যন্ত সাধারণ। অভি বলল, না, আপনি তো রীতিমতো ফ্যাসাদে ফেললেন। আপনার সঙ্গে আপনার যোগ্য কোনো ছেলের আলাপ করিয়ে দেওয়াটা দেখছি কর্তব্যে দাঁড়িয়ে গেল এখন। তারপরেই একটু থেমে বলল, আলাপ করবেন আমার এক বন্ধুর সঙ্গে? সে এখন দিল্লিতেই পোস্টেড। সে আপনার যোগ্য হলেও হতে পারে। আমার চেয়ে সে 100 গুণ ভালো সব দিক থেকে। বলুন তো, আলাপ করিয়ে দিই। বাবলির মুখ অপমানিত লাগলো ওর নিজেকে। ছি ছি, ও কি নির্লজ্জের মতো অভির কাছে নিজেকে নিবেদন করলো, আর অভি চালাকের মতো কথাটা এড়িয়ে গেল। ওর সঙ্গে আলাপ করাতে চাইলো অন্য কারো। বাবলি অনেকক্ষণ চুপ করে থাকলো, তারপর কেটে কেটে বলল, না, ধন্যবাদ। আমার জন্যে আপনার এত কষ্ট স্বীকার করতে হবে না। আমি নাবালিকা নই। আমার স্বামী নির্বাচনের ব্যাপারে আমার সহায়তা না হলেও চলবে। অভি চমকে মুখ তুলে তাকালো, তারপর লজ্জিত গলায় বলল, আই এম সরি। আমি কথাটা কিন্তু সিরিয়াসলি বলিনি, আন্তরিকভাবেই। আপনাকে কোনোভাবে আঘাত করতে চাইনি। বাবলি হেসে ব্যাপারটা লঘু করে দিয়ে বলল, আঘাত আমার এত সহজে লাগে না। ছোটবেলায় মা হারানো মেয়ে, ছোটবেলা থেকে অনেক আঘাতে অভ্যস্ত হয়ে গেছি। কিছুক্ষণ পর অভি কোনো কথা বলছে না দেখে বাবলি কথা অন্যদিকে ঘুরবার চেষ্টা করে বলল, তাহলে পরশু রাতে খেতে আসছেন তো? কি কি খেতে ভালোবাসেন আপনি? এখানে তো ডিমাপুরের রশিদ আলী নেই। তবে যদি বলেন কি খেতে ভালোবাসেন, তাহলে আমি নিজে রান্না করব। অফিস তো ভুল করে ছুটি নিয়েই ফেলেছি। যখন ছুটি নেই তখন বুঝতে পারিনি যে আমার আপনার জন্য যতখানি ভাবনা, আপনার তা নেই আমার জন্যে। ব্যাপারটা ছেলে মানুষই হয়ে গেছে। যাই হোক, অন্তত সারাদিন রান্না করে পাপের প্রায়শ্চিত্ত করা যাব। এখন বলুন দয়া করে কি খেতে ভালোবাসেন? অভি একদৃষ্টে অনেকক্ষণ বাবলির মুখের দিকে চেয়ে রইল। আস্তে আস্তে একটা আলতো হাসি ওর মুখময় ছড়িয়ে পড়ল, বিস্ময়ের হাসি, যে হাসি ওর পক্ষে লুকানো সম্ভব ছিল না। তারপর বলল, ভালো করে শুনুন কি কি খেতে ভালোবাসি। নারকোল দিয়ে মুগের ডাল, ঝিঙে পোস্ত, তেল কই ধনেপাতা দিয়ে, আর 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 তারপর ভেবে বলল, আনারসের চাটনি। বাবলি বলল, ব্যাস, আর কিছুই ভালোবাসেন না? অভি বলল, ভালো অনেক কিছু বাসি, কিন্তু এই যদি খাওয়ান তাহলে ভীষণ খুশি হব। আসল ব্যাপারটা কি জানেন? চিরদিন বাইরে বাইরে একা একা থাকা, চাকর বাকরের দয়ায় খাওয়া পড়া। আসলে যা ভালোবাসি তা হচ্ছে খাওয়ার সময় কেউ সামনে বসে থাকুক, আমার সঙ্গে বসে খাক, তারপরে গল্প করতে করতে খাই। একজন থেকেও থাকুক যে এটা ওটা এগিয়ে দিতে পারে, নুনটা সসটা, ব্যাস, এতেই খুশি। আপনি আমার খাওয়ার সময় আমার সামনে বসে থাকবেন তো?
বাবলির বুকের মধ্যে কি যেন কি একটা ব্যথা মোচড় দিয়ে উঠল। বাবলি স্বতঃস্ফূর্তভাবে বলল, নিশ্চয়ই বসবো। তারপর বলো, ইম্ফলে আপনার খাওয়া দাওয়ার খুব অযত্ন হয় না? অভি বলল, না না, অযত্ন হবে কেন? আমার কাছে যে ছেলেটি আছে সে চমৎকার, খুব আদর যত্ন করে। তবু কোথায় যেন কি একটা বাকি থাকে, কি যেন নেই মনে হয়। আপনাকে ঠিক বুঝিয়ে বলতে পারবো না। বাবলি বলল, না বললেও বুঝতে পারি। অভি বলল, ইম্ফলে আর একবার চলে আসুন আপনি। সেবার অত অল্প দিন থাকলেন যে কিছুই তো দেখা হয়নি আপনার। তারপর আপনার সঙ্গে আলাপ হলো একেবারে চলে আসার সময় এসকর্ট হিসেবে। এবার এলে বন্ধুত্বের দাবিতে আপনাকে যা যা দেখাবার আছে সব ঘুরিয়ে দেখাবো। আমার বাংলোয় নিয়ে যাব, আসবেন? বাবলি ক্যাজুয়ালি বলল, পুজোর সময় কি কলকাতা যাবেন? অভি বলল, না, কলকাতা গিয়ে কি হবে, এবার এই মায়ের সঙ্গে দেখা হয়ে গেল। মা তো এখন থেকে দিদি জামাইবাবুর সঙ্গেই থাকবেন বোম্বেতে। আর কলকাতার আকর্ষণ যে বন্ধুরা, তারা তো সকলেই সারা পৃথিবীতে এবং ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে গেছে। কলকাতার এখন আর কোনোই আকর্ষণ নেই আমার কাছে। ইম্ফলেই থাকবো। কি করবেন ছুটিতে একা একা? বাবলি শোধল, খাবো, একটু লেখাপড়া করব, নিজের শখের টেনিস খেলবো আর ঘুমোবো। হঠাৎ বাবলি বলল, আমি যদি পুজোর সময় যাই? অভি আনন্দে প্রায় লাফিয়ে উঠল। বলল, আসবেন, আসুন না, তাহলে তো গ্র্যান্ড হয়। আমারও ছুটি থাকবে, আপনাকে সবসময় কোম্পানি দিতে পারবো। বাবলি বলল, কিন্তু পুজোর সময় মাসিমা মেসোমশাই বোধহয় কলকাতা আসবেন। আমি তাহলে কোথায় থাকবো? ভালো হোটেল আছে ইম্ফলে? আছে আছে, অভি বলল। হোটেল দা অভি, আমার হোটেলে থাকবেন? 5 স্টার হোটেল নয়, থাকতে কষ্ট হবে আপনার, কিন্তু শোয়ার ঘর, অ্যাটাচ বাথ এবং অন্যান্য সমস্ত সুবিধা পাবেন, প্লাস ট্যুরিস্ট গাইড পর্যন্ত। আসবেন তো? তারপর বলল, আমি ভাবতেই পারছি না যে আপনি সত্যি সত্যিই আসবেন। পুজোর অত দেরি নেই, আর মাস দেড়েক। আমি তাহলে ফিরে গিয়েই আমার গাড়িটা একেবারে ঠিকঠাক করে ফেলবো। খুব মজা হবে, প্লিজ আসুন। বাবলি বলল, কথা দিতে পারছি না, তবে চেষ্টা করব, খুব চেষ্টা করব। একটু পরে বাবলি বলল, একটা কথা বলবো আপনাকে। আচ্ছা, ডিমাপুরের রাস্তায় আপনি যখন আপনার গাড়ির পিছনে আব্রাকাডাবরা বলে আমার কথা মতন লাথি মেরেছিলেন, তখন সত্যিই কি আপনি ভেবেছিলেন যে ওই মন্ত্রে গাড়ি চলবে? আপনি কি ওসবে বিশ্বাস করেন? অভি হো হো করে হেসে উঠল। বলল, ভালোই হলো আপনি কথাটা তুললেন। দেখুন, আপনি ইম্ফল থেকে বেরোনোর পর থেকেই আপনার কথাবার্তায় বুঝেছিলাম যে আপনি ভীষণ বুদ্ধিমতী। এও বুঝেছিলাম যে আপনার এই বুদ্ধিমত্তার জন্য স্বাভাবিক কারণে আপনি গর্বিত। আমাকে বোকা বানিয়েও আপনি একরকমের নিষ্ঠুর আনন্দ পাচ্ছিলেন। একথা যখন বুঝেইছিলাম, তখন কেন আর আপনার আনন্দ থেকে আপনাকে বিনা কারণে বঞ্চিত করি আমি? তাই যা যা বলেছিলেন, যখনই বলেছিলেন, তাই করে আপনাকে খুশি মনে রাখার চেষ্টা করেছিলাম। অন্যায় করেছিলাম কি? বাবলির মুখটা ছাইয়ের মতো সাদা হয়ে গেল। বাবলি হাসির মতো শীষ তুলে বলল, ইস, আপনি কি খারাপ! আপনি জেনে শুনে অমন বোকা সেজেছিলেন। কি ডেঞ্জারাস লোক আপনি বাবা! হঠাৎ ঘড়ি দেখল অভি। বলল, ওরে বাবা, অনেক রাত হয়ে গেল। আমার বৌদি হাতে মাথা কাটবেন আমার। এবার কিন্তু উঠি, কেমন? বাবলি বলল, যা ইচ্ছে। অভি উঠতে উঠতে বলল, আমার যা ইচ্ছে? আপনার কোনো ইচ্ছে নেই? বাবলি বলল, না, ইচ্ছা পূরণ না হলে সেই ইচ্ছে থেকেই বা কি লাভ? অভি ঘাড় বেঁকিয়ে তাকালো বাবলির দিকে। এক আশ্চর্য ভালো লাগা ও কৌতুক মেশানো হাসিতে ওর মুখ আবার ভরে উঠল। হঠাৎ অভি ডান হাতটা বাড়িয়ে বাবলির ডান হাতের পাতাটা ধরে ফেলল। তারপর বাবলির হাতটা ওর মুখের কাছে তুলে নিয়ে ওর ঠোঁট ছোঁয়ালো বাবলির হাতে। বলল, কেন জানি না, আপনাকে আমার খুব ভালো লেগে গেছে। তারপরে হঠাৎ বলল, আমাকে ক্ষমা করবেন। বাবলি মুখ নামিয়ে নিল। বাবলির কানের লতি আনন্দে ভালো লাগায় লাল ও গরম হয়ে উঠেছিল। বাবলি মুখ নামিয়েই রইল। অভি ক্ষমা চাওয়ার গলায় বলল, আপনি রাগ করলেন? না, বাবলি বলল। অভি বাবলির একেবারে সামনে গিয়ে দাঁড়ালো। তারপর ওর চোখের গভীরে কি যেন খোঁজার চেষ্টা করতে লাগলো।
পরক্ষণেই অভি নিচু হয়ে বাবলির চোখের পাতায় চুমু খেল। বাবলি এক মুহূর্ত অভির বুকের ওপর মুখটা নুইয়ে রাখলো। পর মুহূর্তে ও ছিটকে সরে এলো। ওর মনে হলো ওর সারা শরীরে কি এক আগুন জ্বলে উঠেছে, দাউ দাউ করে জ্বলছে, যে আগুনের নাম জানে না ও। বাবলি জানলো না সেই মুহূর্তে যে এই আগুন আর কখনো নিভবে না, তুষের আগুনের মতো নিঃশব্দে ধিকি ধিকি করে চলবে বাবলির শরীরের সমস্ত অণু পরমাণুতে, বাবলির মনের মলিকিউলে।